সমস্ত শিল্পী কল্পনার প্রতিমা বানাবে। একদিন সমস্ত নারী চোখের ইশারাতে বলবে এসো। একদিন সমস্ত ধর্মযাজকে মূর্তি কেড়ে নিয়ে নিষ্পাপ বালক বলবে হা হা হা। একদিন এসব হবে বলে এখনো সূর্য ওঠে, বৃষ্টি পড়ে এবং কবিতা লেখা হয়। আমরা এখন চলে এসেছি আমাদের শেষ অনুষ্ঠানটিতে। এটি একটি অন্য রকমের অনুষ্ঠান, সাহিত্যের আড্ডা। পরিকল্পনা, পরিচালনা এবং ভাবনায় কৌশিক দে। আমি কৌশিক দেকে মঞ্চে ডেকে নেব। প্রথমে আমি আমার জিয়াকে, সম্প্রীতি হিন্দুতে প্রবীরের মেয়ে, এটা ওর প্রথম স্টেজে এরকমভাবে সঞ্চালনার একটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং ও পারফর্ম করল। শেষটাও কিন্তু অসাধারণ করেছে। সকলকে বলবো আমাদের মনের ভালোবাসা হাততালি দিয়ে ওই জন্য এমনি করে এগিয়ে যেতে পারে। দ্বিতীয়ত, আজকে এখানে দাঁড়িয়ে জিয়া বলে গেল কৌশিক দে, ভালো নাম বিল্টু। আমি যেই মুহূর্তে বিল্টুর সঙ্গে বসবাস শুরু করেছি, মিশতে শুরু করেছি, সেই মুহূর্তে দেখলাম যে আমার একটা অনেক দিনের স্বপ্ন, অলমোস্ট স্বপ্নটা হয়তো হারিয়ে যাচ্ছিল, ওকে দেখে উজ্জীবিত হয়ে। এই উজ্জীবিত হলাম এই কারণের জন্য, কারণ ও আমাকে প্রথমে জিজ্ঞেস করলো যে তুমি যে বলছো সাহিত্যের আড্ডা, এটা কি, কেন? তার সঙ্গে সঙ্গে কুমারেশ মুখার্জি, তনু, তুমি বলো, তোমাকে ছাড়া নেই। তখন থেকেই একটা বোধ হয়ে গেছে। এখন বাজে 10টা 20 সন্ধ্যশ্রী। সত্যি সত্যি এটা হয় না, কিন্তু এটা হয় কফি হাউসে 11:30টার সময় আড্ডা চলতে থাকে, উঠিয়ে দিয়েছে। এবং তারপরে সত্যি সত্যি মনে হলো যে আর কি যতটুকু পারি শুরুটা হবে কিনা, কৌশিক আসবে কিনা। কৌশিক প্লিজ, সকলে সম্মান প্লিজ। আমি বলবো না অ্যাকচুয়ালি পুরো দেখ কিছু মাথায় আসুন না ওর কোনো রাত ছিল হ্যাঁ, আমাকে এখানে সাহিত্য সম্বন্ধে বলতে বলেছে। সাহিত্য কি আমি জানি না। আমি বই পড়তে ভালোবাসি, সেই জন্য আমি সাহিত্য জানবো সেটা বড় কথা না। আমি সাহিত্য বলতে বুঝি যে নিজের মনের কথা মানুষকে বলা এবং মানুষের মনের কথা বুঝতে পারা, সেটাকে সঠিকভাবে প্রেজেন্টেশন করাটা মনে হয় সাহিত্য। এটা আমরা যখন থেকে মানুষ ভাবতে শিখেছে, তখন সেই ভাবনাটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারাটা, এটা একটা শিল্প আর সাহিত্য একই, এর বেশি আমি জানি না। আর গল্পের বই বলতে, গল্পের বই আমি পড়ি, অনেক লেখকের গল্প আমি পড়েছি, কিন্তু খুব ভারী টাইপের বই আমি পড়তে পারি না, মানে মন দিয়ে পড়তে পারি না। আমি পড়ি একটু সহজ সরল ভাবে, যারা লেখে, যেমন শরৎচন্দ্রের বই আমার ভীষণ ভালো লাগে, সুনীল গাঙ্গুলির গল্প আমি খুব ভালোবাসি। এখন তো আমি এমন সব লেখকের বই পড়ি যাদের নাম অর্ধেক মানুষই জানে না, অনেক মানে অর্ধেক 90% লোক জানে, কিন্তু আমি পড়ে মনে হয় তাদের লেখার মধ্যে বাদল আছে, লেখার মধ্যে একটা বক্তব্য আছে, আমি পড়ি, আমার ভালো লাগে, ওটাই আমি সাহিত্যের মধ্যে থাকি। এছাড়া আমি সাহিত্য কি আই ডোন্ট নো, আমার অতটা ডেপথ নেই সাহিত্য সম্বন্ধে জানা, আমি খবর দিয়ে
মধ্যে কি আছে আমি জানি না। তো তোমার মনের মধ্যে যেটা আছে সেটা যদি তুমি সত্যিকারের বের করতে চাও বা তুমি সেটাকে তোমার মধ্যে মেলে ধরতে চাও, তাহলে আমার মনে হয় আমরা সবাই মিলে একটু বসলাম, বিভিন্ন রকম টপিকস নিয়ে আলোচনা করলাম। সেই টপিকসটা কি ধরনের হতে পারে, কি আলোচনার মাধ্যমে আমরা সাহিত্যের আমাদের বক্তব্যটা, আমরা যেটা বলতে চাইছি সেটাকে তুলে ধরতে পারবো, সেটা কোনো রকম এইভাবে হয় না। আমরা আমার মনে হয় সবাই মিলে বারবার আলোচনা করলে আমরা এই যে প্রোগ্রামটা মা বাসুদার মনের মধ্যে জন্ম নিয়েছে সেটা একদিন আমরা সাকসেস করবো। থ্যাংক ইউ। রোমানের সুপারটি 7 মিনিট বলল, 7 মিনিট, 7 মিনিটকে যদি 60 দিয়ে গুণ করা যায় তাহলে কতগুলো সেকেন্ড হলো। ও বলবে না বলে এবং অসাধারণ কথা বলেছে। প্রথমে বললো সাহিত্য জানি না, সাহিত্য বুঝি না, গল্পের বই পড়ে। আমি একটু চেষ্টা করবো মিন্টুর যে প্রশ্ন করেছিল বা তুমি যে প্রশ্ন করেছিল, দুটো শব্দবন্ধ এখানে রয়েছে, সাহিত্যের আড্ডা, দুটো শব্দ। সাহিত্য কি কোন মানে ওর মতো করে ডেফিনেশন দিয়ে গেছে। যদি আমি ওর থেকে ধার করেই বলছি যে মানুষের সুকুমার ব্যক্তি, অর্থাৎ এই জীবজগতের মধ্যে মানুষ সারা প্রত্যেকে আমরা কি করি, খাওয়া দাওয়া করি, ঘুমোই আর পরবর্তী প্রজন্মের জন্য চেষ্টা করি। এই তিনটে কাজ মূলত রয়েছে। মানুষ কিন্তু এই তিনটের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে খা করে আকাশ দেখে, কুলকুল করে যে নদী বয়ে চলছে তার গান সে বাজে, অথবা কখনো পাখি শীষ দেয় সেই মতো করে অনুকরণ করার চেষ্টা করে। এই প্রকৃতির প্রত্যেক কটা জায়গায় মানুষ নিজেকে উন্মীলিত করেছে। কখনো কখনো বড় আনন্দে হা হা করে হেসে ওঠে, কখনো কখনো আবার দুঃখে কাঁদে, কখনো কখনো আনন্দেও কাঁদে, কখনো কখনো দুঃখেতেও হাসে। এই জিনিসটা যখন নাকি কেউ আঁকে তখন তাকে অঙ্কন শিল্পী বলি। যখন সে দেখে তখন হয় সে কবি হয়, নতুবা সে লেখক হয়। আর যখন সেখান থেকে আগে তো প্রথমে আমরা বিশেষ করে ভারতবর্ষে কি হতো, কথার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হতো। পরবর্তী সময়ে দেখা হলো যে না, একটা লেখক থাকা দরকার, একটা লিপিবদ্ধ থাকা দরকার। সেখান থেকে আসলে পুঁথি অর্থাৎ বই। আর এই বইকে কেন্দ্র করে সারা পৃথিবীতে যে কত ঘটনা ঘটেছে, কত অঘটন ঘটেছে, ইয়ার তো নেই। আজকে দাঁড়িয়ে যদি নীলদর্পণের কথা বলি, এখান থেকে প্রায় কয়েক হাজার মাইল দূর থেকে একটি জাতি এসেছিল আমাদের শাসন করবে, শাসনের রাজদণ্ড রূপান্তরিত করবে, ব্যবসা করতে এসেছিল, শাসন করবে। তাহলে মানদণ্ডটাকে পরিণত হলো রাজদণ্ডে। এই যে কনভার্সনটা, তার সঙ্গে সঙ্গে যখন তারা অত্যাচারিত হয়ে আসলো, যখন তারা এই শাসকদের বিরুদ্ধে কথা বলতে চাইল এখানকার জনগণ, তখন কিছু কিছু জিনিস তৈরি হল। প্রথম নীলদর্পণে বুঝিয়ে দিয়েছিল যে এই লেখনী দিয়েও চাবুক মারা যায়। তার প্রতিবাদ বেরোলো, সঙ্গে সঙ্গে সেই খবর গেল, মাইকেল মধুসূদন দত্ত সেটাকে ইংরেজিতে কনভার্ট করলো, তাতে ওদের গায়ের জ্বালাও বেড়ে গেল। সেই মতো করে প্রতিবাদের ভাষা কিন্তু ওই পুঁথি, যে পুঁথি নিজে ব্যক্তিগতভাবে জড় পদার্থ, কিন্তু কি অসীম ক্ষমতা। আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, যবে অত্যাচারের খড়গতিবান বিগ্রাম ভূমে হইবে না, আমি সেই দিন হব শান্ত। আরে নিয়ে আসো ওই অগ্নিবীণাকে, বন্ধ করে দাও, ধূমকে থেকে নিয়ে আসো আমার সামনে, ছেড়ে ভুলে দাও। কি দুটো কবিতা, দুটো মনাদের মধ্যে কিছু লেখা, পথের দাবি চলবে না, শরৎবাবুকে শেষ করে দাও। হয়েছে তো, এবং যুগ যুগ ধরে এটা হয়ে আসছে। কখনো কখনো যখন দুর্গন্ধি কান্তা বলবো, আমি সত্যি সত্যি তরুণকে ডেকে বললাম যে রক্ত গরম করে দিয়েছেন। কি অসাধারণ লেখা, কি আসে এর মধ্যে, কেউ পড়লো কি পড়লো না তাতে কি যায় আসে, পড়তে হবে মানুষ বলে। এটাই হচ্ছে সাহিত্যের মূল কথা, যে সৃষ্টি করা হচ্ছে সেই সৃষ্টিটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং নতুন করে ভাবনার সংযোজন। সেই মতো করে আমি চেয়েছিলাম
যে আজকে যারা যারা বসে আছে সহজ পাঠ থেকে শুরু করে আজকে দিন অব্দি যা কিছু পেয়েছি একটুখানি আমাদের এসে ইনক্লুড করে দেয়। এবং কেন মিল্টুকে নিয়ে এসেছিলাম, ওর অসাধারণ পড়া শুকায় না, মনে রাখা এবং যেরকমভাবে সে কথা বলে ডেলিভারি করে। আবার মিল্টু আসবেই না, এসে বলবেন যে হ্যাঁ সত্যি সেটা মনে হচ্ছে আমার কিছু বলা দরকার। যেমন ভাই তনু বলবো না বলতে বলতে 7 মিনিট চলে গেছে। আমি এবার একটু মজা পেয়ে আসি। আমরা সবাই জানি যে 1912 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইংল্যান্ডে গিয়ে গীতাঞ্জলি বেশ কিছু তর্জমা ট্রান্সলেশন করে উনি নিয়ে গিয়েছিলেন। তারপরে ওখানকার ওনাদের কিছু যারা কবি রয়েছে তাদেরকে দেখান যে দেখুন তো আমি একটা সংকলন করছি যেটা নাকি ইংরেজিতে, সেটা চলবে কি চলবে না। অর্থাৎ গীতাঞ্জলি প্রথম প্রবেশ ভিন দেশে বিলেতে। সেদিনকে যেই মানুষগুলোর সঙ্গে উনি পড়েছিলেন তারা কোনো কিছু না বলে রবি ঠাকুরের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যায়। আর অ্যাকচুয়ালি ব্রিটিশরা ওরা খুব পার্টি আসা, খুব জেন্টল হয়, অত্যন্ত সংবেদনশীল বটে। ওরা না বলে চলে গেল, কবি সারা রাত ঘুমোতে পারেননি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, দরজায় নকিং, টপ 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 টপ। কি ব্যাপার দেখলো ওই যে কবি বন্ধুরা যারা আসছে তার মধ্যে একজন বলছে সরি দেখো কালকে যা শুনেছি অভাবনীয়, তোমাকে বলতে পারিনি, ভাষা নেই আমাদের, তুমি এটা নিয়ে চলো। এবং ইংরেজিতে পাবলিশ হলো গীতাঞ্জলি। 1913 সালে গীতাঞ্জলি নোবেল প্রাইজ পেল। এশিয়াতে প্রথম একজন সাহিত্যিক ইংরেজ তিনি পেলেন নোবেল প্রাইজ। সেই সময় দাঁড়িয়ে কিন্তু সত্যি যারা আমাদেরকে শুধুমাত্র নেগেটিভ ভাবে তারা খুব হইচই করছিলেন। সুইডিশ একাডেমি খুব ভালো উত্তর দিয়েছিল। ওরা বলেছিল যে এটা তো মৌলিক রচনা নয়, এটা তো ট্রান্সলেশন করেছে। উনি বাংলায় লিখেছিলেন, সেগুলিকে ইংরেজিতে তর্জমা করে একটা বই করেছে, নাম দিয়েছে সং অফ অ্যালেন্স, গীতাঞ্জলি। তো একে কেন নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে? সুইডিশ একাডেমি বলেছিল যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি কেউ এমন কিছু ট্রান্সলেশন আমার সামনে পেশ করতে পারে তাহলে আমরা এই প্রাইজ উইথড্র করে নেব। অর্থাৎ এমন ট্রান্সলেশন সারা পৃথিবীতে ছিল না। দ্যাট ওয়াজ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য গড। এইভাবে উনি নোবেল প্রাইজ পেলেন। দুঃখের ব্যাপার, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে এত ভালোবাসি, সেই নোবেল প্রাইজটাও চুরি করে নিয়েছি। আজকে সাহিত্যের আড্ডায় এই দুঃখটুকু আমি আমার মনের দুঃখটুকু প্রকাশ করলাম। আমি ফরচুনেট, আমার মেয়েকে নিয়ে, আমার গিন্নিকে নিয়ে স্বজনকে দেখে এসেছিলাম। এখন আছে নোবেল প্রাইজের একটা রেপ্লিকা আছে, কিন্তু অরিজিনালটা কোথায় গড়িয়ে গড়িয়ে কারো কানে ঝুলছে অথবা কারো গলায় ঝুলছে। আমরা সেই সম্মানটুকু রাখতে পারলাম না। সেই জন্য বোধহয় এই আড্ডার প্রয়োজন রয়েছে, যে আড্ডা আমাকে খানিকটা সচেতন করুক যে এমন ঘটনা যেন না ঘটে। আমার পরবর্তী প্রজন্ম জানুক যে এমন ঘটনা করিস না মা, এমন ঘটনা করিস না বাবা। যারা এই নোবেল প্রাইজ শুধু গড়িয়ে তার পেটের খিদে মেটে পারে, সেরকম যেন না হয়। এবার একটু মজার কথা বলি, যেহেতু আড্ডা। বিশ্বভারতীতে আমরা সবাই জানি যে বিভিন্ন ভাষাভাষী লোকজন, বিভিন্ন ভাষা, বিভিন্ন ভবন রয়েছে। তো চীনা ভবনে একজন চাইনিজ এসছেন বাংলা শিখতে, বাংলা ভাবধারায় নিজেকে শিক্ষিত করতে। তো চাইনিজরা যেমন হয় আর কি, একটু দুষ্টু মিষ্টি হয় আর কি। উনি দেখলো যে রবি ঠাকুরকে এমন ওনার ছন্দের প্রকাশ, এমন ছন্দ তৈরি করতে পারে, আমাদের তেমন একটা ওনাকে ফ্যাশনে ফেলতে হবে।
উনি সারা রাত ভেবে সৈনিক বলে একটা শব্দ উনি ঠিক করলেন যে এর কোনো ছন্দ খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা দেখতে পারেন মানে সৈনিক সত্যি সত্যি সৈনিকের ছন্দটা খুঁজে হবে। তো ঘুম ভাঙতে রবি ঠাকুরের ওখানে গেছে উত্তরণে যেখানে কোনো থাকতে, সেখানে একজন আর্দালি থাকতো, সেও সেদিনকে ছিল না। তো উনি নিজেই রবি ঠাকুরের দরজায় নক করেছে। নক করে তো রবি ঠাকুর যাই হোক দরজায় আওয়াজ হচ্ছে বলে বেরিয়ে এসছে। বলছে কি হয়েছে? বলছে গুরুদেব কালকে রাত্রে সৈনিক শব্দটার ছন্দ মেলাতে কোনো শব্দ পাচ্ছি না, যদি একটু বলেন। বলে মিটি মিটি ঠাকুরের দিকে হাসছে, মানে তুমিও পাবে না। তো শুনে একটু ভালো চেহারা ছিল, মাইকের মধ্যে একটু ছুটে গেছে তখন বয়সের চাপে। ওই চীনা লোকটির কাঁধে হাত রেখে বলছে সৈনিক সৈনিক সৈনিক, তিনবার ভাবলেন। ভেবে বলল শোনো হয় চৈনিক, যেগুলি চাইনিজ ওনাকে বলছে শোনো হয় চৈনিক, চা খাবে দৈনিক, দেখে যদি থাকে বল তবে হবে সৈনিক। দেখে বলছে ঠিক আছে চলো বুঝে যা, মানে যা পাওয়ার পেয়ে গেছি। হঠাৎই মনে হলো রবি ঠাকুরের দিন পুরো বড় সেই সময় দাঁড়িয়ে চায়না জাপানের সঙ্গে যুদ্ধ চলছিল। মানে শোনো হয় চৈনিক, আবার আমি দেখেছি, দেখে দাঁড় করিয়েছি। জাপানিরা আসে যদি দৈনিক, মানে দৈনিক দুটো শব্দ, জাপানিরা আসে যদি দৈনিক খৈনিক, মানে খৈনিক, সৈনিকের সঙ্গে চৈনিক নিয়েছে, এবার দুটো শব্দ দিয়ে বলছে দৈনিক আবার খৈনিক। অথবা মোটা মোটা কবিদের মোটা মোটা বৈনিক, বৈনিক। যাই হোক শোনো হবে চৈনিক, চা খাবে দৈনিক, দেখেই যদি থাকে বল তবে হবে সৈনিক, বুঝেছ হয়ে চৈনিক। নমস্কার। কিভাবে বলতে হয়, কিভাবে কি করতে হয়। তো একটা কথা বলি, আমরা যে রবীন্দ্র সদনে যে যাই, রবীন্দ্র সদনের পাশে ক্যালকাটা ফাইন আর্টস, বিখ্যাত ক্যালকাটা ফাইন আর্টস, যেটা আমাদের সংস্কৃতির একটি পীঠস্থান। তো এটা প্রতিষ্ঠিত করেছিলেন একজন মহিলা, তিনি হচ্ছেন রানু মুখোপাধ্যায়, যাকে আমরা লেডি রানু নামে চিনি। ভীষণ মানে তখনকার দিনে একজন শিল্প সংস্কৃতি নমস্কার মানুষ, বহুভাবে উনি আলোচনায় চর্চিত। কারণ উনি তখনকার দিনে মডেল হতেন, চিত্রকরদের মডেল, সেগুলো ওনাকে নিয়ে অনেক চর্চা হয়েছে। তো এহেন লেডি রানু উনি বিয়ে করেছিলেন একজন শিল্পপতিকে, বীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। সেই ইয়েতেই আর কি সংস্কৃতির আরো শিল্প সংস্কৃতি এগিয়ে গেছে, অর্থনৈতিক সহযোগিতাটা ওটা বেশি পেয়েছিলেন বলে। তো উনি অ্যাকচুয়ালি বেনারসে, মানে কাশী, ছোটবেলায় শান্তিনিকেতনে আসেন বাবার হাত ধরে। তো সেখানে এসে থাকতে থাকতে ওনার ভানুদাদার সঙ্গে খুব একটা সখ্যতা গড়ে উঠল। ভানুদাদা তো আমরা অবশ্যই জানি, ভানু সিংহের কথা বলি, ভানুদাদা মানে আমাদের রবি ঠাকুর। আমাদের রবি ঠাকুরের সঙ্গে মানে ভীষণ সখ্যতা, একটা বন্ধুত্ব গড়ে ওঠে। তো সেইখানে কিন্তু এই বন্ধুত্বটা ছিল অসমবয়সী বন্ধুত্ব, মানে রবীন্দ্রনাথের সঙ্গে লেডি রানু মুখোপাধ্যায়ের বয়সের একটা বিশাল তফাৎ ছিল, কিন্তু ভীষণ বন্ধুত্ব হয়ে গেছিল রবি ঠাকুরের সঙ্গে। তো সেখানে দেখা যায় যে রবি ঠাকুর তো অনেক চিঠি লিখতেন, আর এই সমস্ত চিঠিপত্র যেগুলো, সেগুলো কিন্তু সাহিত্যে যেমন লেখা হয় গল্প, কবিতা, প্রবন্ধ, এই চিঠিপত্রগুলো কিন্তু আমার মনে হয় এগুলো কিন্তু সাহিত্যের একটা দলিল। এগুলো কিন্তু অনেক কিছু জানা যায় যদি ঠিক মতো ভাবে পড়া যায়। তো রানু মুখোপাধ্যায় আর রবীন্দ্রনাথ ঠাকুর, মানে তার ভানুদাদা, এদের মধ্যে চিঠি আদান প্রদান হতো। তো চিঠি মোটামুটি একটি তথ্য অনুযায়ী আমি দেখেছি, রবীন্দ্র
রবীন্দ্রনাথ ঠাকুর। তো এরকমই একটা চিঠি, আমি চিঠি নিয়ে একটু পড়তে ভালোবাসি। আমরা ছোটবেলায় চিঠি লিখতাম না, আমাদের তো ছোটবেলায় একদম পয়লা বৈশাখ আর ওই পুজোর পরে মানে চিঠি লেখা একটা মাস্ট ছিল। পোস্টকার্ড, বাবা পোস্টকার্ড এনে দিত, যত গুরুজন আছে পিসি মামা এদের সব চিঠি লেখো। আবার ওই ইংল্যান্ড টেপলেতে আমরা লিখতাম, কত চিঠি লিখতাম। এখন তো সেসব হারিয়ে গেছে। চিঠি লিখতে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, পিসিতে চিঠি লিখতাম, অনেক চিঠি লিখেছি। এরকম একটা চিঠি আমার পড়ে খুব ভালো লেগেছে। চিঠিটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন রানু মুখোপাধ্যায়কে, লেডি রানু মুখোপাধ্যায়কে, শান্তিনিকেতন থেকে 20শে ফেব্রুয়ারি 1918 সালে। কল্যাণী আসুন, এত অল্পেতেই তুমি আদি করতে প্রস্তুত? এ তো বড় ভয়ের কথা, বিশেষত আমার মতো অক্ষম এবং কুড়ে এবং ধীরে লোকের পক্ষে। কিরকম বলছে এখন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে কিরকম ভাবে স্থাপন করছে না। আমার যদি তোমার বয়স থাকতো তাহলে দেখতুম চিঠি লেখায় তুমি কেমন আমার সঙ্গে পেরে উঠতে। তাহলে উল্টে আমি বেশ পেট ভরে মনের সুখে তোমার সঙ্গে আড়ি করতে পারতাম। কিন্তু আমার দুর্ভাগ্যের কথাটা একবার শোনো। তুমি জন্মাবার কয়েক বছর পরেই আমি 50 বছর পার হই। মানে রবীন্দ্রনাথ আর লেডি রানু প্রায় 50 বছরের পার্থক্য, মানে একটা অসমবয়সী বন্ধুত্ব, কিন্তু চিঠির আনন্দটার মতো। আচ্ছা, তারপরে হচ্ছে এরকম করেই চলে যাচ্ছে, চিঠি লেখাটা শুরু হলো। কিন্তু কয়েক মাস পরেই আমার শরীর গেল বিগড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, শরীরকে দোষ দিই, অনেকদিন ওকে অনেক খাটিয়েছি, তো যত বেতন দিয়েছি তার চেয়ে কাজ আদায় করেছি ঢের বেশি। সুতরাং আজও যখন কাজের জবাব দিতে চায় তখন ওকে দোষ দিই। দোষ আসলে তোমার, মানে লেডি রানুকে বলছেন। তুমি সেই পৃথিবীতে জন্মগ্রহণ করলেই তখন আমায় আরো 30-40 বছর আগে জন্মাতে। ঝিলেমি করে তুমিই করলে দেবী, অথচ আড়ি করবার বেলা তোমারই উৎসব। যাই হোক, তোমার সঙ্গে ঝগড়া করবো না, তোমার আড়ি বাঁচিয়ে চলবার চেষ্টা করবো। আড়িকে আমি ভয় করি, মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে যে আড়িকে আমি ভয় করি। আসলে এই চিঠির মধ্যে দিয়ে আমি একটা জিনিস উপলব্ধি করতে পারছি, আরো অনেক বড় চিঠিটা উপলব্ধি করতে পারছি যে রবীন্দ্রনাথ ঠাকুর সেই অসমবয়সী বন্ধুত্বটাকে টিকিয়ে রাখার জন্য তার মতো করেই তার কাছে গেছে। মানে ঠাকুরের একটা বিশেষ মানে ভূমিকা এখানে, বিভিন্ন মানে ছোট বড় সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে উনি সুন্দরভাবে মিশিয়ে যেতে পারতেন। তো এইভাবে চিঠি লেখা শুরু হলো। তাতে ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন শেষে যে ওনার খুব শরীর খারাপ, ডাক্তার বলেছে যে তুমি একদম নাড়াচাড়া করবে না, তুমি এখানেই থাকো। কিন্তু ভানুদাদার খুব ইচ্ছে তার অসমবয়সী বন্ধুরা তার সঙ্গে আসুক, কথা বলুক, কেননা যারা সমবয়সী বন্ধু তারা কিন্তু ঠাকুরকে বলাই বেশি, চুপ করিয়ে রাখে না, ঠাকুর কাছে কারো জানতে চায় না, শুনতে চায়। তো সেই জন্যই আর কি তাই ঠাকুর লিখেছে যে তোমার কাছে বসে গল্প শুনবো, সেটাও হয়তো আমার জীবনে এই অসংখ্য না হওয়ার ফর্দের মতো পড়লো। মানে ঠাকুরেরও অসংখ্য না পাওয়া ছিল আর কি বলবো। তো এই বলে চিঠিটা শেষ হচ্ছে। চিঠির শেষে ঠাকুর বলছে, মানে ভানুদাদা বলছে, বলা যায় না কোনোদিনও হয়তো রানু তোমার বাড়ির দরজায় দমাত্মক ঘা মেরে চিৎকার করে বলবো, রানু রানু রবিবাবু এসেছে। এই এরকম ভাবে চিঠি লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর। প্রচুর চিঠি, প্রচুর মহিলাদের সঙ্গে আমার চিঠি আদান প্রদান হতো। নাম করা সব মহিলা মানে ছিলেন, শিল্প সংস্কৃতি গায়ক গায়িকা বিভিন্ন ধরনের আর কি, কতটুকুই বা জানি সেটাই জানি। তাই এরকম সাহিত্যের আড্ডা চলতে। সভাপতি শ্রী বাসুদেব ভট্টাচার্য আমাদের বাসুদেবকে ডেকে কিছু কথা বলতে আর কথা শেষে এর আগে আমাদের অনুষ্ঠান এতটা সময় অবধি করায়নি। তো যারা যারা রয়েছেন তাদের প্রত্যেককে
রূপায়ণের তরফ থেকে আবার এই ধরনের অনুষ্ঠান করার জন্য আবেদন রেখে অসংখ্য ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দেব সঙ্গশ্রী এই টোটাল কার্যনির্বাহী কমিটি এবং যারা যারা আমাদের কাছে এসছেন। আমি ধন্যবাদ দেব আজকে এই সাউন্ড সিস্টেমের জন্য তাপসের বিশেষ পরিচিত শ্রীকৃষ্ণ মহাশয়কে, এবং ওনার জন্য বোধহয় আমাদের এই অনুষ্ঠানটা এখন অব্দি এই মানে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও চালানো যাচ্ছে। আর আরেকজনের নাম সত্যি সত্যি বলতে হয় তাপস চ্যাটার্জি এবং স্বাতী চ্যাটার্জি। দুজনেই এই ধরনের অনুষ্ঠানকে তৈরি করার জন্য, মঞ্চে দাঁড়িয়ে উপস্থাপন করার জন্য স্বাতী চ্যাটার্জিকে অনেক অনেক ধন্যবাদ। স্বাতী কি শুনলে? একটুখানি বলো যে আমার ভালো লাগছে অদ্ভুত ব্যাপার। এবং সকল